আসসালামু আলাইকুম। হ্যালো ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড অল অফ মাই সাবস্ক্রাইবার্স, স্বাগতম জানাচ্ছি সিমেন্স লজিক ল্যাবের পক্ষ থেকে। আমি মাকসুদুল ইসলাম মুরাদ। আমাদের আজকের ভিডিও পিএলসির ডাটা টাইপ নিয়ে। এই ভিডিওতে আমরা মূলত শিখব ডাটা টাইপ সিলেক্ট করার মাধ্যমে কিভাবে সিমেন্স পিএলসিতে অ্যাড্রেসিং করতে হয় তা নিয়ে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি। প্রথমে আমরা ডাটা টাইপ নিয়ে শিখব, তারপরে আমরা আসবো অ্যাড্রেসিংয়ে। কারণ হচ্ছে অ্যাড্রেসিংটা মূলত আমরা ডাটা টাইপকে অনুসরণ করেই করে থাকি। আর ডাটা টাইপ শেখার আগে আমাদেরকে আগে ডাটা ক্যালকুলেশনটা ভালোভাবে বুঝে নিতে হবে। কারণ হচ্ছে ডাটা ক্যালকুলেশন যদি আমরা ভালোভাবে না বুঝি, তাহলে এই বিট নাম্বারগুলো বা এই ডাটা ক্যালকুলেশনের কারণে এক সংখ্যাটা আরেক সংখ্যার সাথে মিশে যাওয়ার কারণে আমাদের ওভারল্যাপিং হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই আমরা আগে ডাটা ক্যালকুলেশনটা ভালোভাবে বুঝবো, তারপরে আমরা ডাটা টাইপের দিকে আস্তে আস্তে আগাবো, তারপরে আমরা অ্যাড্রেসিংয়ের দিকে যাব। তো প্রথমে আসি ডাটা ক্যালকুলেশনে। দেখুন আমি এখানে টোটাল 5টা স্টেজে ভাগ করছি, কারণ হচ্ছে আপনাদেরকে সহজে বোঝানোর জন্য। দেখুন প্রথমে স্টেজ 1-এ আছে বিট, যেখানে দুটি সংখ্যা 0 অথবা 1। মূলত এটির যে কোনো একটি হবে, হয় 0 হবে নইলে 1 হবে। আর এখানে বিট বলতে আমি শুধুমাত্র এক বিটকে বুঝাইছি স্টেজ 1-এর মধ্যে। তো এক বিটের মানে হচ্ছে ওর মাত্র একটা অবস্থান থাকবে, হয় 0 থাকবে নইলে 1 থাকবে, বা এর সর্বোচ্চ কম্বিনেশন আমরা বলতে পারি একটি। আর এই কম্বিনেশনের মাঝে সর্বোচ্চ সংখ্যাতে সে পৌঁছাতে পারবে, তা হচ্ছে 1। তারপরে আমি যদি স্টেজ 2-তে আসি, এখানে আমি 2 বিট নিয়ে কথা বলেছি। তো 2 বিট নিয়ে যেহেতু আমি কথা বলেছি, তো আমি 2 বিটকে যদি টোটাল কম্বিনেশন করি, মানে আলাদা আলাদাভাবে ভাগ করি, তাহলে সেটি টোটাল 4টা কম্বিনেশন দাঁড়ায়। যেমন 0 0 0 1 1 0 1 1। তো এই 4টা কম্বিনেশনের মাঝে আমি যদি খেয়াল করি, তাহলে আমার এখানে সর্বোচ্চ সংখ্যাটা হচ্ছে 1 1। মানে আমার 2 বিটের ডাটার মধ্যে তার সর্বোচ্চ রেঞ্জ হবে 11 1 1। আর আমি যদি স্টেজ 3-তে আসি, দেখুন এখানে 8 বিট নিয়ে আলোচনা করা আছে, বা এখানে 8 বিটের কথা বলা আছে। এখন আমার এই কম্বিনেশনটা আরও অনেক বড় হবে, যেটা আমরা স্টেজ 2-তে দেখেছি। 2 বিটসের জন্য আমার 4টা কম্বিনেশন হচ্ছে। আর আমি স্টেজ 3-তে সরাসরি 8 বিটের চলে আসছি। আমি মাঝখানে আরও 6টা বিট আমি গ্যাপ করেছি। তো এখানে যেহেতু 8 বিট করছি, তো 8 বিটের যদি আমি ম্যাক্সিমাম কম্বিনেশনটা দেখি, তাহলে হচ্ছে আমার ম্যাক্সিমাম কম্বিনেশন 256। আর যদি আমি ম্যাক্সিমাম রেঞ্জ দেখি, তাহলে 255 হয়। এখন আপনারা প্রশ্ন করতে পারেন আমাকে যে আমি কিভাবে এই কম্বিনেশনটা সিলেক্ট করলাম এবং ম্যাক্সিমাম যেই সংখ্যাটা সেটা সিলেক্ট করলাম। মূলত এই কম্বিনেশন বের করার জন্য আলাদা একটা সূত্র আছে। এখানে দেখুন আমি লিখে রাখছি কম্বিনেশন ফর্মুলা, যেটা 2 টু দি পাওয়ার n দিয়ে আমি প্রকাশ করেছি। মানে আমার 2 হচ্ছে এখানে সূত্রের, আর n হচ্ছে আমার বিট নাম্বার। আমি 2-এর উপরে আমার যত বিট, আমি যদি তত সংখ্যাটা বসিয়ে ক্যালকুলেশন করি, তাহলে আমার টোটাল কম্বিনেশনটা বের হয়ে যাবে। এবং ম্যাক্সিমাম ফর্মুলা বের করার জন্য আমি যদি 2 টু দি পাওয়ার n মাইনাস 1 দেই, তাহলে আমার এই 8 বিটের মধ্যে সর্বোচ্চ সংখ্যাটা কি হতে পারে তাও আমরা এখানে বের হয়ে যাব। তো আমরা এখন এই জিনিসটাকে ক্যালকুলেশন করে দেখব। দেখুন আমি প্রথমে এখানে ক্যালকুলেটরটা অন করি। অন করার পরে দেখুন আমি এখানে প্রথমে কি করতেছি, আমি বলেছি যে আমি এখানে 8 বিট ডাটা ক্যালকুলেশন করব। তো আমি প্রথমে এর কম্বিনেশনটা বের করব। তাহলে কম্বিনেশন বের করার জন্য কম্বিনেশনের সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n। তো আমি ক্যালকুলেটরে প্রথমে 2 লিখলাম। 2 লিখার পরে আমি 2 টু দি পাওয়ার n, n বলতে বুঝাইছি আমি বিট নাম্বার। তো আমাদের এখানে বিট নাম্বার হচ্ছে 8। তো আমরা 8 লিখি। 8 লেখার পরে এবার আমরা ইকুয়াল দেই। দেখুন আমার ম্যাক্সিমাম কম্বিনেশনটা কত বেরোচ্ছে, 256। এই যে আমার এখানে লেখা আছে কম্বিনেশন 256। এখন যদি আমি এই 256টা কম্বিনেশনের মধ্য থেকে ম্যাক্সিমাম সংখ্যাটা বের করি, তাহলে সেটার সূত্র হবে কি 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তো আমি যেহেতু 2 টু দি পাওয়ার n আমার বের করা আছে, শুধু এখন -1 বের করলেই আমার এখান থেকে আমার ম্যাক্সিমাম সংখ্যাটা আমি পেয়ে যাচ্ছি। দেখুন আমার ম্যাক্সিমাম সংখ্যা 255। এখন এইভাবে আমি আমার প্রত্যেকটা স্টেজে বা প্রত্যেকটা বিটের আমি সর্বোচ্চ সংখ্যা বের করে নিতে পারবো এবং সর্বোচ্চ কম্বিনেশনটাও বের করতে পারবো। তো এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখি। দেখুন আমার স্টেজ 4-এ আছে 16 বিটস। তো 16 বিটসের ম্যাক্সিমাম যে কম্বিনেশনটা হবে এবং সংখ্যাটা হবে তা বের করি। তো আমাদের সূত্র হচ্ছে আগের মতোই 2, তারপর হচ্ছে এই 2 টু দি পাওয়ার, আমার যেহেতু বিট নাম্বার 16, তো আমি এখানে 16 দেই। 16 দেওয়ার পরে দেখুন আমার সর্বোচ্চ কম্বিনেশন বের হচ্ছে 65,536। দেখুন আমার এখানে বের করা আছে 65,536। এখন যদি আমি এই 65,536টা আলাদা আলাদা জোড়া থেকে বা সংখ্যা থেকে যদি আমি সর্বোচ্চ সংখ্যাটা বের করতে হয়, তাহলে আমার এই সর্বোচ্চ সংখ্যা বের হচ্ছে, দেখুন -1 করলেই বের হয়ে যাচ্ছে সূত্র অনুযায়ী। দেখুন 65,536।
35। এভাবে আমরা চাইলে 32 বিটেরটাও বের করতে পারি। তো এভাবে আপনারা বাসায় প্র্যাকটিস করে মূলত এই সবগুলো বিট নাম্বার দিয়ে বা এই সূত্রের মাধ্যমে আমরা এই বিট নাম্বার 32 বিটের সংখ্যাটাও বের করে এখানে মিলিয়ে নিতে পারি। তো এখানে আরেকটা বিষয় খেয়াল করার আছে, দেখুন আমরা প্রথমে এখানে সিঙ্গেল বিট বলেছি, তারপরে এখানে 2 বিটস বলেছি, তারপরে 8 বিট বলেছি। তো আমাদের আগে এই বিষয়টাকে আরেকটু সহজ করার জন্য এখানে 8 বিটকে আমরা বলতে পারি বাইট, তার মানে হচ্ছে 1 বাইট মানে হচ্ছে 8 বিট। আর আমরা যদি স্টেজ 4-এ আসি তাহলে আমাদের এখানে পাচ্ছি 16 বিটস। তো আমরা 16 বিটসকে দুইভাবে রাখতে পারি, একটা হচ্ছে 2 বাইটস আর আরেকটা হচ্ছে ওয়ার্ড। এক ওয়ার্ড মানে হচ্ছে 16 বিটস আর বা 2 বাইটস মানে 16 বিটস, কারণ হচ্ছে আমার 1 বাইটে যেহেতু 8 বিটস, তো আমার 2 বাইটসে অবশ্যই 16 বিটস হবে। তো ঠিক একইভাবে আমরা যদি স্টেজ 5-এ আসি, দেখুন আমার এখানে হচ্ছে 32 বিটস। তাহলে আমরা যেহেতু আগে এখানে শিখেছি যে এক ওয়ার্ড মানে হচ্ছে 16 বিটস, তার মানে আমরা এটাকে, যেহেতু এটা 32 বিটস, তাহলে আমরা এটাকে ডাবল ওয়ার্ডও বলতে পারি বা 2 ওয়ার্ডও বলতে পারি। আর যদি আমরা এটাকে বাইটস হিসেবে বলতে যাই তাহলে আমার এটা হয়ে যায় 4 বাইটস। এইভাবে মূলত আমরা আমাদের ডাটাটাকে ক্যালকুলেশন করব, বা এইভাবে আমরা বাইটস আকারেও বলতে পারি, ওয়ার্ড আকারেও বলতে পারি, বা ডাবল ওয়ার্ড আকারেও বলতে পারি। এখন আমরা যাব আমাদের পরবর্তী স্লাইডে। এই স্লাইডে আমরা দেখব ডাটা টাইপস। তো দেখুন প্রথমে এখানে আছে সিম্বল, তারপরে আছে বিট নাম্বার, তারপরে আছে এই শর্টকাট নেমগুলোর ফুল নেম, তারপরে আছে রেঞ্জ, লোয়েস্ট টু হাইস্ট আমি এখানে ডিফাইন করেছি, মানে সর্বনিম্ন সংখ্যা এবং সর্বোচ্চ সংখ্যা কত হতে পারে তার একটা রেঞ্জ আমি এখানে দিয়েছি। যে রেঞ্জ বের করার যে সিস্টেমটা বা ফর্মুলাটা অলরেডি আমরা গত স্লাইডে আমরা শিখে ফেলেছি, যেখানে ডাটা ক্যালকুলেশন করতে হয়, ঠিক ওই ক্যালকুলেশনটাই আমরা এখানে রেঞ্জ আকারে প্রকাশ করেছি। তো প্রথমে আসি এখানে যে আমাদের বুল বা বাইট, তারপরে হচ্ছে এখানে আনসাইন্ড শর্ট ইন্টিজার, তারপরে হচ্ছে শর্ট ইন্টিজার, এই বিষয়গুলো কি বা এগুলো আমরা কোথায় শিখবো বা এগুলো আমরা কোথায় সিলেক্ট করব সেটা দেখব। তো প্রথমে এই জন্য আমাকে টিআই পোর্টালে যেতে হবে। টিআই পোর্টালে গিয়ে আমি মূলত এটা কোথা থেকে সিলেক্ট করি আপনাদেরকে দেখাবো। এখন দেখুন আমার এখানে আমি একটা অ্যানালগ স্কেলিংয়ের জন্য একটা বক্স নিয়েছি। বক্স নেওয়ার পরে এখানে এই যে নরম্যাক্স বক্সের এবং এক্সেলে স্কেল এক্স বক্সের এখানে দেখুন এখানে ইন্টিজার টু রিয়েল লেখা আছে। তো এখানে ইন্টিজারের মধ্যে আমি যদি ক্লিক করি, দেখুন আমার এখানে কতগুলো অপশান দেখাচ্ছে আমি কোন ধরনের ডাটা নিতে চাচ্ছি, কি আমি ইন্টিজার ডাটা নিব, নাকি ডাবল ইন্টিজার নেব, নাকি শর্ট ইন্টিজার নেব, এরকম অনেকগুলো আছে। তো এরকম যখন আমরা বিভিন্ন অপারেশনে যাব তখন আমাদের এরকম বিভিন্ন রকম ডাটা টাইপ সিলেক্ট করতে হবে। তো আসলে কোন ডাটা টাইপের লিমিটেশন কি এবং কোনটা সিলেক্ট করলে আমরা কীরকম সুবিধা পাবো সেই জিনিসটা আমাদের যে স্লাইড আছে স্লাইড থেকে শিখব। তো এখন এখানে দেখুন আমি এখানে বুলিয়ান বা যে সিম্বল ইটা আছে এটার ফুল নেম হচ্ছে বিট, তো এটার বিট সংখ্যা 1 হবে, আর বাইটের ক্ষেত্রে 8 হবে, আর এখানে এর ফুল নেম হবে বাইট। তো আমরা আগের ক্যালকুলেশনে দেখে ফেলেছি যে আমাদের বুলিয়ানের সর্বোচ্চ রেঞ্জ হচ্ছে 1 এবং সে সর্বোচ্চ একটা কম্বিনেশনে থাকবে, এবং বাইটের ক্ষেত্রে ম্যাক্সিমাম নাম্বার হবে 255। এখন এই 255টা আমরা কোথা থেকে কত হবে, ও যদি মাইনাসে ক্যালকুলেশন করে তখন ও হবে -128, এবং -128 থেকে ও যদি সামনের দিকে যায় তাহলে সেটা হবে +127। এই দুটো সংখ্যা যোগ করলে দেখুন আমার 256 হয়। তারপরে আসি আমরা আনসাইন্ড ইন্টিজারে। এখানে দেখুন আনসাইন্ড শর্ট ইন্টিজারে, তো আনসাইন্ড শর্ট ইন্টিজার হচ্ছে আমার 8 বিট। তো 8 বিটের আনসাইন্ড শর্ট ইন্টিজারের 8 বিটে দেখুন আমার মিনিমাম রেঞ্জ হচ্ছে 0 এবং ম্যাক্সিমাম রেঞ্জ হচ্ছে 255। তারপরে আসি আমরা শর্ট ইন্টিজারে। এই যে দেখুন এটাও 8 বিটের, তো এটার মিনিমাম হচ্ছে -128 এবং প্লাস হচ্ছে 127। এখন আমাদেরকে এখানে একটা জিনিস আপনারা এখন খেয়াল করবেন, সেটা হচ্ছে এই সবগুলো ডাটা টাইপের মধ্যে এক্সেপশনাল হচ্ছে শর্ট ইন্টিজার। এই শর্ট ইন্টিজার বের করার জন্য আমাকে আলাদাভাবে ক্যালকুলেশন করতে হয়, সেটা আমি এখানে নিচে দিয়ে শর্ট ইন্টিজারের ম্যাক্সিমাম রেঞ্জ বের করার ইকুয়েশনটা লিখে দিয়েছি। আগের মতোই শুধুমাত্র আমাকে উপরে 2n এর সাথে ওখানে আগে থেকে একটা বিট মাইনাস করে নিতে হবে, তাহলে আমার শর্ট ইন্টিজারে যে ডেটাটা আছে তা বের হয়ে যাবে। তো এখন এখানে দেখুন তাহলে এখানে 2n-1 এই ক্যালকুলেশনের মাধ্যমে আমি 8 বিটের মাধ্যমে আমরা তাহলে এই সংখ্যাটা বের করতে পারি। এখন এখানে আরেকটা জিনিস খেয়াল করার আছে, আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে আনসাইন্ড কি বা সাইন্ড কি।
তো আনসাইন্ড সংখ্যাটা হচ্ছে মূলত যেই সংখ্যাটাতে কোনো মাইনাস বা নেগেটিভ ভ্যালু থাকবে না, জাস্ট ও পজিটিভ নিয়ে ক্যালকুলেশন করবে বা ও সংখ্যাটা সবসময় পজিটিভে থাকবে, সেটা হচ্ছে আমার আনসাইন্ড। আর সাইন্ড হচ্ছে যেটার মধ্যে আমার পজিটিভও থাকবে নেগেটিভও থাকবে। আমরা সাইন্ড এবং আনসাইন্ড বিষয়টা বুঝে গেছি। এখন আমরা এখানে পরবর্তীটাতে আসবো যে ওয়ার্ড ডাটাতে বা 16 বিট ডাটাতে, যেখানে এটার ফুল নেম হচ্ছে আনসাইন্ড ইন্টিজার অর ওয়ার্ড, যেটার ম্যাক্সিমাম রেঞ্জ হচ্ছে 65,535। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতেছে যে আমরা এই রেঞ্জগুলো কেন কাজে আসবে। মনে করুন আমি কোনো একটা জিনিস সংখ্যা গণনা করতে হবে, তো ওই সংখ্যাটার মনে করেন আমি সর্বোচ্চ রেঞ্জটা জানি, তো ওই রেঞ্জটা জানার কারণে আমি এখানে ডাটা টাইপ থেকে সিলেক্ট করে নিতে পারবো আমার এই সংখ্যাটা এক্স্যাক্টলি কোথায় পড়ে। তো মনে করুন আমরা একটা আরটিডি দিয়ে টেম্পারেচার আমরা ডিটেক্ট করব। তো আমাদের এই টেম্পারেচার 200 ডিগ্রি 300 ডিগ্রি এরকম আপ ডাউন করতে পারে। তো মনে করুন আমরা এখানে 200 ডিগ্রি টেম্পারেচার মেজার করব, 200 ডিগ্রি। আমি যদি এখানে আসি বাইটের মধ্যে, দেখুন আমার 200 ডিগ্রি যে টেম্পারেচার তার এই সংখ্যাটার মধ্যে পড়ে কিনা, দেখেন 0 থেকে 255, তার মানে আমি এখানে 255-এর মধ্যে পাচ্ছি। তার মানে আমি এই বাইটের মাধ্যমে আমি আমার যে টেম্পারেচারটা আছে তা গণনা করতে পারবো। কারণ হচ্ছে এই বাইটের মধ্যে দুইভাবে টোটাল কাউন্ট করা যায়, একটা হচ্ছে পজিটিভ 0 থেকে 255 পর্যন্ত, আবার ভিন্নভাবে যদি আমি মাইনাস ক্যালকুলেশন করি সেই ক্ষেত্রে হবে -128 থেকে +127 পর্যন্ত। তো এই দুইটা সংখ্যা যোগ করলে দেখুন আমার এখানে 255 হয়ে যায় আমার ম্যাক্সিমাম রেঞ্জটাই। তারপরে আমি যদি এই 200 ডিগ্রি সেলসিয়াসকে বা টেম্পারেচারকে আমি যদি এখানে আনসাইন্ড শর্ট ইন্টিজারে মেজার করতে আসি, পারবো কিনা দেখি। হ্যাঁ, আমি এখানেও পারবো, কারণ হচ্ছে আমার এখানে ম্যাক্সিমাম সংখ্যা 255, এখানেও পারবো। কিন্তু আমি যদি শর্ট ইন্টিজারে আসি তাহলে আমি পারবো না, কারণ হচ্ছে ও -128 থেকে +127 পর্যন্ত মেজার করে। তার মানে আমি এটাতে পারবো না। আমি এবার আসি যদি আনসাইন্ড ইন্টিজারে, আমি এখানে পারবো, কারণ হচ্ছে আমার 65,535-এর মধ্যে আমার 200 সংখ্যাটা পড়ে, এখানে আমরা মেজার করব। তো এইভাবে আমাদের যত বড় সংখ্যা হবে আমরা জাস্ট সংখ্যার রেঞ্জটা দেখে আমরা এখান থেকে ডাটা টাইপটা সিলেক্ট করব। তো উদাহরণস্বরূপ আমি যদি আরেকটা বলি, মনে করেন আমরা মোটরের আরপিএম দেখব। তো আমাদের মোটরের আরপিএম কত হয়, মনে করেন 1500 আরপিএম, 1400 আরপিএম বা 2800 আরপিএম। তো এই 2800 বা 3000 বা 1400 এই সংখ্যাটা কোন রেঞ্জের মধ্যে পড়ে, এই জিনিসটা আমরা এখান থেকে দেখে বা আমাদের যদি এই ডাটা টাইপটা ভালোভাবে মনে থাকে এবং তার রেঞ্জটা মনে থাকে, তাহলে আমরা এখানে খুব সহজেই আমরা ওই তার ভাগের মধ্যে কোন ভাগের মধ্যে আমরা ক্যালকুলেশন দিতে পারবো বা ডাটাটা নিতে পারবো, আমরা এখানে তাকে ওখানে রাখতে পারবো বা এভাবে আমরা বাছাই করতে পারবো। তো এখন আরেকটা জিনিস খেয়াল করুন, আমাদের আরটিডিতে আমরা মাইনাস ডিটেকশন করতে পারি। তো সেই ক্ষেত্রে যদি আমরা আরটিডি টেম্পারেচার ডিটেক্ট করতে হয়, কারণ হচ্ছে আরটিডি আমার মাইনাসেও টেম্পারেচার দিয়ে থাকে, তো সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই শর্ট ইন্টিজার বা ইন্টিজার এই টাইপের ডেটাগুলোতে আসতে হবে আমার আরটিডির রেঞ্জ হিসাব করে। যদি আমার কোনো ডেটা এরকম আসে যে মাইনাসের ডাটা রেঞ্জ আছে, সেই ক্ষেত্রে আমরা মাইনাস যে ইগুলো আছে সেগুলো আমরা সিলেক্ট করব। তারপরে আসি আমরা আরও বড় সংখ্যাতে, যেটা হচ্ছে আমাদের আনসাইন্ড ডাবল ইন্টিজার বা ডাবল ওয়ার্ড, যেটা 32 বিটের হয়ে থাকে। এটার ম্যাক্সিমাম রেঞ্জ কত, দেখুন ম্যাক্সিমাম রেঞ্জ হচ্ছে ওর 429,49,67,295। কত বড় সংখ্যা, যদি আমাদের এত বড় সংখ্যার মেজারমেন্টের দরকার হয় তখন আমরা এখানে ডাবল ওয়ার্ড ডাটাটা সিলেক্ট করতে পারি বা আনসাইন্ড ডাবল ইন্টিজার ডাটাও সিলেক্ট করতে পারি। আমরা জাস্ট মাথায় রাখবো যখন আমাদের মাইনাস ক্যালকুলেশন দরকার হবে তখন আমরা মাইনাসেরগুলো সিলেক্ট করব, আর যখন আমরা প্লাস ক্যালকুলেশনের দরকার হবে তখন আমরা প্লাসেরগুলো সিলেক্ট করব, মানে হচ্ছে আনসাইনটা সিলেক্ট করব। তারপরে এখানে আসুন যে আমরা ডাবল ইন্টিজার যে 32 বিটের ডাটাটা, এটা আমার মাইনাসে ক্যালকুলেশন করে হচ্ছে 214,74,83,668 থেকে প্লাস 214,74,83,667। তো এরকম দেখুন আমার প্রত্যেকটা সংখ্যারই রেঞ্জ আছে। আমরা জাস্ট আমাদের যেই রেঞ্জটা আমাদের প্রয়োজন আমরা জাস্ট এখানে ডাটা টাইপ দেখে সিলেক্ট করে নেব। তো আমরা এখন আসব পরবর্তীতে, যেটা আমাদের লাস্ট একটা ডাটা টাইপ আছে যেটা সম্বন্ধে আমাদেরকে না জানলেই নয়। তো এখানে দেখুন আমরা এখানে শুধুমাত্র পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করেছি বা ইন্টিজার ডাটা নিয়ে কাজ করেছি, এই জন্য আমার সংখ্যাগুলো এরকম আসছে। যদি আমরা দশমিক আকারের সংখ্যা নিয়ে কাজ করতে যাই সেই ক্ষেত্রে আমরা ইন্টিজার ডাটা নিয়ে পারবো না। তার মানে আমাদেরকে যখন পূর্ণ সংখ্যা নিয়ে আমরা এই করব কোনো ক্যালকুলেশন করব সেই ক্ষেত্রে আমাদেরকে ইন্টিজার টাইপ ডাটাটা সিলেক্ট করতে হবে। আর যখন আমরা দশমিক আকারে আসব তখন আমাদেরকে অবশ্যই রিয়েল সংখ্যাতে আসতে হবে, কারণ রিয়েল সংখ্যাটা শুধুমাত্র দশমিক নিয়ে ক্যালকুলেশন করে থাকে। তো রিয়েল সংখ্যার আরেকটা নাম হচ্ছে
দেখুন প্লটিং পয়েন্ট নাম্বার মানে আমরা প্লটিং পয়েন্ট নাম্বার যেটাকে বলি সেটাই আমাদের রিয়েল সংখ্যা বা সেটাই আমাদের দশমিক আকারে মান দেওয়া বা ভ্যালু দেওয়া সংখ্যাগুলো। তো রিয়েলের দেখুন ওর রিয়েল টাইপ ডাটার ওর বিট সংখ্যা হচ্ছে 32, ওর স্টার্টিং বিটি হচ্ছে 32 এবং ওর আপার লিমিট কত আছে প্লাস মাইনাস দিয়ে দেওয়া আছে এবং লোয়ার লিমিট কত আছে সেটা দেওয়া আছে। এবং এই সংখ্যার বাইরেও যদি আমাদের আরও ক্ষুদ্র মানের দরকার হয় সেক্ষেত্রে আমরা লং রিয়েলে আসতে পারি, যেটা আমরা লং ফ্লোটিং পয়েন্ট নাম্বার হিসেবে বলতে পারি। এটা 64 বিট জায়গা দখল করে। দেখুন এর নেগেটিভ ভ্যালু হিসেবে ওর রেঞ্জ কত এবং পজিটিভ ভ্যালু হিসেবে ওর রেঞ্জ কত। তার মানে আমাদের যত বড় ডাটার প্রয়োজন হবে আমরা বিট নাম্বার দেখে ওর রেঞ্জগুলো দেখে তারপর আমরা সিলেক্ট করব। এবার আমাদের যদি পূর্ণ সংখ্যার ডাটা দরকার হয় বা সংখ্যার দরকার হয় সেই ক্ষেত্রে আমরা ইন্টিজার সিলেক্ট করব, আর যদি আমরা দশমিক আকারে আমাদের ভ্যালুর দরকার হয় তখন আমরা রিয়েল সিলেক্ট করব। এখন আমরা আসি পরবর্তী স্লাইডে। এই স্লাইডে আমরা মূলত শিখব অ্যাড্রেসিংটা সিমেন্স পিএলসিতে কীভাবে অ্যাড্রেসিং করা হয় তা আমরা এখানে দেখব। এখানে দেখুন প্রথমে আছে ইনপুট এবং ব্র্যাকেটে আই দেওয়া আছে। তার মানে সিমেন্স পিএলসিতে ইনপুটের জন্য আমরা আই অক্ষরটাকে সিলেক্ট করব, তারপরে আউটপুটের জন্য কিউকে, মেমোরি বিটের জন্য এমকে। তারপরে আমরা যদি এটা অ্যানালগ অ্যাড্রেসিং করি সেই ক্ষেত্রে আমাদের আলাদাভাবে অ্যাড্রেসিং করতে হবে। তো আলাদাভাবে অ্যাড্রেসিং কীভাবে করব আমরা মূলত, যদি আমাদের এটা ইন্টিজার টাইপ ডাটা হয়, যদি আমাদের এটা আউটপুট হয় তাহলে আমরা লিখব কিউ ডাব্লিউ, আর যদি আমাদের অ্যানালগ রিয়েল টাইপ ডাটা হয় তাহলে আমরা লিখব কিউডি। তো এই টোটাল প্রসেসটা কীভাবে সিলেক্ট করতে হয় এই জিনিসটা আমরা এখন এখানে বিট এবং বাইটের মাধ্যমে বুঝবো। তো বিট আর বাইটের যে হিসাবটা বা ক্যালকুলেশনটা এটা আমরা প্রথম স্লাইডেই আমরা শিখে গেছি। এখন আমরা এখানে দেখব যে এখানে বিট বাইট আমরা কিভাবে সিলেক্ট করতেছি। তো দেখুন আমার প্রথমে উপরে এখানে 8টা বিট দেওয়া আছে এবং নিচের দিকে আমার বাইট আকারে দেওয়া আছে। এখন আমাকে যদি বলা হয় যে মেমোরি বিট সিলেক্ট করার জন্য M0.5 তখন আমি কিভাবে করব। তো দেখুন মেমোরি বিটের জন্য আমাকে এম লিখতে হয়, তো আমরা এম লিখলাম, এমের পরে আমার এখানে 0.5 বলা হয়েছে। তো আমরা একটা জিনিস মাথায় রাখতে হবে যে দশমিকের আগে হচ্ছে বাইট আর দশমিকের পরে হচ্ছে বিট। তার মানে আমার হচ্ছে 0 বাইট হলে আমি বাইটের ঘর 0তে আসবো, আসার পরে আমাকে 5 বিট বলা হয়েছে তাহলে আমরা এখানে 5 নাম্বার বিটে আসবো। ঠিক একইভাবে যদি আমাকে বলা হয় M1.4 মানে মেমোরি বিট 1.4 খোঁজার জন্য, তাহলে 1 হচ্ছে আমার বাইট, তো 1 এই বাইটের ঘরে আসবো। বাইটের ঘরে আসার পরে আমি 4 নাম্বার বিটে যাব। এই বিট নাম্বারটাই হচ্ছে আমার এই অ্যাড্রেসের জন্য বরাদ্দ। ঠিক এইভাবে যদি আমাকে ইনপুটের ক্ষেত্রে বলা হয় তাহলে আমরা এভাবেই করব। তো ইনপুটের ক্ষেত্রে যদি বলা হয় 2.3 তার মানে হচ্ছে আমার ইনপুটের 2 বাইট 3 বিট। তো 2 বাইট হচ্ছে এই যে বাইটের ঘর 2তে 3 বিটে আমরা এখানে সিলেক্ট করব এই ঘরটাতে। ঠিক যদি আমাকে বলা হয় I4.6 তার মানে হচ্ছে আমার বাইট নাম্বার 4 বিট নাম্বার 6 ইনপুটের জন্য। তো আমি ইনপুটের যে বাইট নাম্বার 4 আছে এই ঘরের বিট নাম্বার 6-এ আসবো। এই যে আমার এই ঘরটা হচ্ছে বিট নাম্বার 6। এইভাবে আমি ইনপুট আউটপুট সবগুলোই সিলেক্ট করব। তারপরে আমরা যদি অ্যানালগে আসি, অ্যানালগের ক্ষেত্রে আমার তখন আবার আমাকে ডিফাইন করে দিতে হয় আমার এটা কি রিয়েল টাইপ ডাটা নাকি ইন্টিজার টাইপ ডাটা, মানে হচ্ছে আমার এটা কি পূর্ণ সংখ্যার ডাটা নাকি দশমিক আকারের সংখ্যাগুলোর ডাটা। তো পূর্ণ সংখ্যার ডাটার জন্য আমাকে নিতে হয় IW, তারপরে আমরা বাইট সিলেক্ট করি। তো নিচে দেখুন এখানে IW64 মানে অ্যানালগ ইনপুট ইন্টিজার ডাটা 64 বাইটের। তো 64 বাইটের ঘর আমার এখানে নাই, যেটা আপনারা হিসাব করে দেখতে পারেন এভাবে কত নিচে আসে, কারণ আমার এখানে মাত্র আমি 6টা বাইট নিছি, তার মানে আমাকে আরও 58টা এরকম ঘর নিতে হবে এই বাইটটা বসানোর জন্য। জাস্ট আমি এটা ছকটা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য। তারপরে দেখুন আমার এখানে আছে IW66 মানে হচ্ছে অ্যানালগ ইনপুট 66 নাম্বার বাইট। এইভাবে আমার প্রত্যেকটা অ্যাড্রেসিং করতে হবে। তারপরে দেখুন অ্যানালগ আউটপুট, এই যে আউটপুটের ক্ষেত্রে আমরা কিউ ইউজ করেছি এবং ইন্টিজার ডাটার কারণে ডব্লিউ ইউজ করেছি। তার মানে আমার অ্যানালগ আউটপুটের যে ইন্টিজারের ভ্যালুটা আছে সেটা হচ্ছে QW96 অ্যাড্রেসের ঘরে। তারপরে যদি আমি রিয়েলে আসি, দেখুন আমার এখানে আছে MD4, মেমোরি বিট হচ্ছে M এবং রিয়েলের জন্য হচ্ছে D। তারপরে দেখুন আমি এখানে 4 সংখ্যাটা নিয়েছি। তো আপনারা এখন প্রশ্ন করতে পারেন যে আমি এই গ্যাপগুলো 4-এর পরে কেন 8 নিয়েছি। তো আমাদের রিয়েল টাইপ ডাটাটা মূলত কত বিট জায়গা দখল করে আমরা এটা এখন দেখব। এখানে দেখুন রিয়েল টাইপ ডাটাটা আমার 32 বিট জায়গা দখল করে। 32 বিট তার মানে হচ্ছে 4 বাইটস।
তো 4 বাইটস ডাটা যখন আমার দখল করবে তখন অবশ্যই আমাকে পরবর্তী অ্যাড্রেসগুলো এভাবে 4 বাইট খালি রেখে রেখে আমাকে অ্যাড্রেসটা সিলেক্ট করতে হবে। মনে করুন আমি MD4 এখন নিয়েছি, তারপরে আমি 32 বাইট জায়গাটা ছেড়ে দিয়ে তারপরে আমার পরের অ্যাড্রেসিংটা করতে হবে। তার মানে আমার পরের অ্যাড্রেসিংয়ে পড়ে MD8 রিয়েলের ক্ষেত্রে, তারপরে যদি পড়ে আমার MD12, MD16, এভাবে আমাকে 4 বাইট করে খালি রাখতে হবে। যদি সেটা ইন্টিজার হয় তো ইন্টিজারে আমার মাত্র 16 বিট জায়গা দখল করে থাকে, তখন আমি ইন্টিজারের ক্ষেত্রে আমি অ্যাড্রেসিং করব IW64, তারপর আমি এক ঘর খালি রাখবো, যেহেতু 64 পূর্ণ একটা 8 বিট, তারপরে 65 8 বিট, টোটাল 16 বিট। তখন আমি পরবর্তী অ্যাড্রেসের জন্য যাব IW66। এইভাবে আমাকে বিট বাইট হিসাব করে, আমাকে ঘরগুলো হিসাব করে জায়গা খালি রেখে রেখে আমাকে অ্যাড্রেসিংটা করতে হবে। আর যদি আমি এটা না করি সেই ক্ষেত্রে আমার ওভারল্যাপিং বা আমার যে ভ্যালুটা, সংখ্যাটা, একখানের ডাটা আরেকখান থেকে এসে আমার এটাকে ম্যানিপুলেট করে ফেলবে। তাই আমরা অবশ্যই এই অ্যাড্রেসিং নেওয়ার সময় বা এই বিট বাইটগুলো খেয়াল করে নেব। তো আমি আশা করি আপনারা এখানে যে অ্যাড্রেসিংয়ের বিষয়টা এটা বুঝে গেছেন এবং ডাটা টাইপ, ডাটা ক্যালকুলেশন সহ পুরো টপিকটাই বুঝতে পেরেছেন। আজকের মতো এখানে শেষ করতেছি। আর আপনারা যদি আরও জানার থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনাদের জন্য আরও ইনফরমেটিভ ভিডিও বানাতে আমি অনুপ্রাণিত হই। তো সামনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করতেছি। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।